ভাবিনি স্মৃতি আজ তোমাকে ছেড়ে চলে যেতে হবে স্মৃতি। তোমার আর আমার মাঝে এমন এক আজ আমি তোমাকে কেমন করে ছেড়ে যাব স্মৃতি। তুমি যে আমার অর্ধাঙ্গিনী স্মৃতি, তুমি যে আমার অর্ধাঙ্গিনী। চন্দ্র সূর্য সাক্ষী রেখে এই আকাশ বাতাস চন্দ্র সূর্য সাক্ষী রেখে স্মৃতি করছি তোরে বিয়ে। তোমাকে আমি বিয়ে করেছি স্মৃতি। আরে ভালোবাসার কষ্ট রে, আরে কষ্ট এখনকার ছেলের বেলা অত কষ্ট বুঝে না, বাদ দেশে ঢাকা পালান কত হিসাব করে তোমাকে ছেড়ে চলে যেতে হবে। স্মৃতিকে আমি কেমন করে ছেড়ে যাব কাকা বাবু? কাকা বাবু, বাবাজি কাকা বাবু, আমি শ্বশুর বাবা থেকে কাকা বাবু লোকটা নিশ্চয় মারিবে। লজ্জা পায় গেল নাকি? সুখে থাকো, ভালো থাকো, গানটা লাগাই দাও। হ্যাঁ ঠিক আছে।
আজ ধীরে ধীরে বড় হয়েছে, খুব কষ্ট বাবা। আজ তুমি বড় নিষ্ঠুর বাবা, তোমার বড় বড় খুব নিষ্ঠুর ভালো না বাবা। আমার চিন্তা মানে তুই বড় নিষ্ঠুর দেবা, হ্যাঁ মই বড় দেবা। জানিস তো মা, হ্যাঁ তুই যখন ছোট রে মা, তখন তোর নারী হলো বুকে পড়লো এই ছোট থাকি তো মুই আদর ছিল হাত দিয়ে মানুষকে শুনেছি। বাবা হয়ে পাইছি মা, এই তো মুই আশীর্বাদ দিচ্ছু, এই শাখা সিঁদুর দেব, এই তো সত্যি এই হতভাগী উপস্থিত সুধী সম্মানিত এলাকাবাসী, হিন্দু ভাই ও বোনদের প্রতি নমস্কার। মুসলিম জাতি ভাই ও বোনদের প্রতি আদব এবং অন্যান্য জাতি ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, তাই আমি চেয়ারম্যান হয়েছি একমাত্র আপনাদের মূল্যবান ভোট পেয়ে। আমি বলতে চাই, আমি আমার ইউনিয়নে কোনো রকমের দুষ্কৃতি কাজ হতে দেব না, এমনকি আমি আমার ইউনিয়নে প্রতিজ্ঞা স্বরূপ কাজকর্ম করতে চাই। বলতে চাই, আমি বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই, আপনারা কেউ কখনো অন্যায় করবেন না, এমনকি কাউকে অন্যায় করার সুযোগ দেবেন না। আর আমি যদি কাউকে একবার হাতে নাতে ধরতে পারি, এই 14 হাত মাটির নিচে পুঁতে রাখবো, গন্ধ পর্যন্ত নাকে আসবে। এই যে তোমরা দুইটা বেটি এমন কাজ করিয়া সুশেল বেটি, মুখ তোমরা শান্তিতে বাঁচিবা দিবে না বেটি। এইভাবে বাড়ি থাকলে হবে বেটি? বেটি এই মুহূর্তে আমরা খাচ্ছিলেন তো অবশ্যই আমি বিচার জানিবা। হেঁটি মোর সঙ্গে আরি বেটি, আনন্দ দাদা। নমস্কার নমস্কার। আরে আরে তুমি এখানে কি হয়েছে ভাই বলো তো? দাদা রে, কি আর হবে এই অধলকার জীবনে কোনোদিন দাদা মুই এই কাজ ছিল না শোনার। আজ একটা ছোট্ট আমি দিনের জন্য দাদা আজ মুই এই কাজ ছিল না। আরে কি হয়েছে? কেন তুমি আমার এখানে এসেছো? হ্যাঁ বলো তো কি হয়েছে তোমার? জানি দাদা রে, বলো তো।
আর কি হবে রে দাদা মই কেনে আজ এই কাজটা করতে আছি জানি দাদা বলো তো কি হয় এই শুধু মাত্র দাদা এই হতভাগী হতভাগী তার মানে ওকে দাদা হ্যাঁ কে কে ওটা এইটাই মোর বড় ব্যক্তি দাদা এইটাই মোর বড় ও তোমার মেয়ে আচ্ছা আচ্ছা বেশ বলো তো তাহলে কি হয়েছে তার আচ্ছা 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 হ্যাঁ বাড়িতে একদিন হঠাৎ করে ঝোপড়া নাকি দাদা এই মনে রাখে জামাই কেমন না 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 ভালোভাবে বলো কি হয়েছে হ্যাঁ হ্যাঁ বলো তো ও জামাইটা আছে দাদা আরে জামাইয়া বিচার দাদা আসলে বলো বলো কি হয়েছে আচ্ছা 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 বেশ বেশ আচ্ছা তুমি যে মেয়েটাকে বিয়ে দিয়েছিলে ওই ছেলেটার খোঁজ খবর তুমি নাওনি দাদা জামাইটা যখন মোর বাড়িতে আসছে দাদা আচ্ছা 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 হঠাৎ করে আসি জামাইটা কয়েছে বা মোর কোনো বংশ নাই আচ্ছা ভালো কথা মোর কোনো সংসার নাই এখন শুনেছো দাদা এই জামাইটা নাকি দাদা ওই আরেকটা বাংলা প্রায় 3 মাস হয়ে দাদা এখন যেইভাবে হোক দাদা জামাইটা যেন আসে মুই করছি না বিচারটা বই চাল দাদা বিচারটা নমস্কার চেয়ারম্যান বাবাজি নমস্কার আর তোমার কি বিচার দিবাইছেন চেয়ারম্যানও বিচার দিবাইছেন আনন্দদা আরে আরে উনি কে ওইটা দাদা রে কোন টাকা পুছে টাকা দাদা রে
চেয়ারম্যান বুঝাতে পারছেন হ্যাঁ দাদা রে, হ্যাঁ হ্যাঁ বলো। এই যেমন কি জানি দাদা, এই কলসিয়াটা, এই কলসিয়াটা। তুমি না একটু আগে বললে তোমার জামাই চলে গেছে, উনি আবার এখানে কিভাবে এলো? হ্যাঁ কিভাবে আসি জানি না দাদা, হ্যাঁ প্রায় 3 মাস হয়ে একদিন ওই জামাইটা মোবাইলটা ওইটা চেয়ারম্যান বুঝাতে পারছেন চেয়ারম্যান বুঝান না দিয়া আর ডক্টর নিজে বুঝাতে না 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 না, সেখানে যেতে হবে না। আচ্ছা বলো তো বাবা, কি হয়েছে আচ্ছা তাহলে? তোমার কাছে বাজি আচ্ছা আচ্ছা, তোমার কহ কারো যদি দুটা মাইয়া থাকে হ্যাঁ থাকে থাকে। বলে পুরকি মাইয়া মানে নিবে না না না, কখনো না। নিবা না হয় এই টাইমে পূর্ণা মানে গেছু পুরকি মাইয়া বুঝুবা আর নাইনটা ক্লিয়ার করিবা আর তার আগে তোমাকে বিচার দিবা আছে আনন্দদা, আরে আসলে তুমি একটা বোকা মানুষ। জামার সম্পর্কে ভালো মন্দ না জেনে তুমি আমার কাছে এসেছো নালিশ করতে। ওনার কথাবার্তা শুনে আমার তো মনে হচ্ছে উনি একটা ভালো মানুষ। দাদা আমার তো মুতো ভালো হয় মুতো ভালো হয় যে হিসাবে কথাবার্তা কয়েছে জামাইটা মোর, ওই হিসাবে জামাইটা মোর ভালোই ভালো। এই কাঁদছিল দাস বাবা, আমার বড় ভুল হয়েছে, স্বপ্ন ধারণা করিয়া পাও নাই বা এই তোমরা যে পুন্না বাড়ি গেছেন ওই না বিচার দিবা আছেন বিচার দিবা আছেন লড়ো চেয়ারম্যান বাবাজি হ্যাঁ হ্যাঁ বলো তো বাবুজি। তোমায় কহ আচ্ছা আচ্ছা, কারো যদি দুটা মাইয়া থাকে হ্যাঁ থাকে থাকে। পুরকি মাইয়া মানে নিবে না, না, কখনো না। নিবা না হয় এটা পুন্না বাড়ি গেছি পুরকি মাইয়া বুঝবা আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তার আগে মোশন বিচার দিবা আছেন দেখো ভালো মানুষের মুখের কথা শুনো। আজ তুমি দেখবা আইছু এই যে এই যে, বলো তো বাবুজি, তাহলে বলো। এ বাবাজি হ্যাঁ হ্যাঁ বলো। এই যে তোমার বিচার দিবা আইছে মোশন হ্যাঁ, হ্যাঁ, এক প্রকার কিন্তু ভালো হইছে কিভাবে কিভাবে? এই যে ছোটকে মেয়ে পুন্না বাড়ি নিয়ে গা হ্যাঁ নিয়ে যাবে। এখানে কিন্তু ঝগড়া লাগিবে হ্যাঁ, লাগতে পারে। যেটা লোক সেটা ঝগড়া লাগিবে অবশ্যই, অবশ্যই। পুরকি মাইয়া যে ওইটা মাইয়া ওইটা মানে নিবা না হ্যাঁ, হ্যাঁ। দেবা তুই নাগে মোর বাড়ি যাওয়া হবে কেন কেন কেন? যাই আগে আমার তিনটা লোক ওখানে মিলাই দিবে এই যে, দেখো, দেখো। ভালো মানুষের মুখের কথা শোনো। তুই তো ভালো আরে জামাইয়ের মুখ সম্পর্কে ভালো মন্দ না জেনে তুমি আমার এখানে এসেছো নালিশ করতে। ওনার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে উনি ভালো মানুষ। তুই তো ভালো তো শোনো, উনি ভালো নয়। এখন কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে ওনার বংশ জ্ঞাতে পরিপূর্ণ ভালো। কামালা ভালো আছে আমার বাবাজি বংশটা ভালো খালি গোষ্ঠীটা খারাপ তবে আনন্দদা, তাহলে একটা কাজ করো, জামাইকেও তুমি একে নিয়ে যাবে। তুমি একটা দিন তারিখ ঠিক করো, যেদিন মেয়েকে জামাইকে পাঠিয়ে দেবে, আর তুমি শুধু আমাকে একটা মিস কল দেবে, আমি সাথে সাথে চলে যাবো। মিস কল নাই বাবাজি আমার ডাইরেক্ট কলটা দিমো ভালো ভালো, এই যে যাওয়া হবে বা তোমার অবশ্যই অবশ্যই যাবো, আমি কথা দিলাম। এই যে দেখো দেখো আনন্দদা, দাদা কথাবার্তা হিসাবে জামাইটা মোর ভালো মানুষ দাদা। হ্যাঁ হ্যাঁ তবে ঠিক আছে, আমি কথা দিচ্ছি, তুমি একটা দিন তারিখ ঠিক করো, একে জামাইকে ভালোভাবে খাওয়া দাওয়া করে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, ঠিক আছে। আর যেদিন পাঠিয়ে দেবে আমি সাথে সাথে চলে যাবো। চেয়ারম্যান বাবাজি আসেন বা তোমার হ্যাঁ নমস্কার চেয়ারম্যান দা, হ্যাঁ নমস্কার। এই স্বপ্ন ধারণা করিয়া পারলে বা তোমরা কথা নেবে মাসি, এই যে ছয়টা নেবে মাসিলে বা এই আজগর কত এই আত্মাটা শান্তি পাইবে এই যে ছয়টা খেয়ে দিছে তোমরা শান্তি মতো চাইতে বাড়িতে এই ভালো মন্দ খাবার ভালো মন্দ তোমার খিরা বাঁচতে বা ওই বাদালা গাছু বেশি না হলো বা তোমার টানে 1 কেজি ওই 50 মান দিয়া দোকান নাই তোমার খান অনেক খেয়েছেন খিলা দিলে বেশি হাজার পর্যন্ত কইছেন তোমার খান জামাই তোমরা আগের কথা বা ভুলিয়া যা
কইছি বা ওইটা আমি ফোন আনেন না জামাইকে তুই দেখবে আসছে বেটি তুই এইভাবে দিয়া বাড়ি যা হ্যাঁ বাড়ি যা তোকে জামাই টানে ভাত করা আমি হইলে দিয়ে বাজানো যাতু এই জামাইটা টানে মুই 1 কেজি পাঙ্গাস মাছ দিয়ে আসছি বলে তোর নাই তোমায় খান স্বামী বাড়ি চলো স্বামী শাল দেমদেমি শাল এই ভাতারে মতো বিশ্বাস নাই কিভাবে বিশ্বাস করবে কোথা থেকে তো পালাইছে মোবাইলে তো বুঝা পারে না মা আমি পালাইছু মুই কুন্না বাড়ি পড়কে মাইয়া বুঝবা গেছি আমার জানি তোমার বুঝবা হইছে এই আজ যে তোক নেগে বাচ্চু আজ তো পরীক্ষা করি মাই যেতে কি পরীক্ষা এই যে তোক নেগাম মোর বাড়ি খাওয়া পারিব না নাই পারিব এটাই পরীক্ষা করি কি পরীক্ষা দে হ্যাঁ দাদা পরীক্ষা করিম সেঠে লোক সেটে ঝগড়া এই মনে মনে তোর সঙ্গে ঝগড়া না হয় এই কথা কাটাকাটি করে হয় ঝগড়া করে লোক কিন্তু আগ ধরে দাদা এই মনে মনে মা ভাতার ঝগড়া হয় এই মনে মনে মুই আগ ধরু এই আগটা যদি মোর মুখ লুবা পারিস তোরাই বুঝা হ্যালো মোর বাড়ি ভাত খা সুধী দর্শকবৃন্দ আমাদের মধ্যে আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছে আপনারা দয়া করে একটু করতালি দিয়ে ওনাকে শুভেচ্ছা জানান এই মনে করিস গেলে আগ গেলে ধোল এই তোর ভাতার গেলে আগ ধোল এই একটা মুগলা দিই যদি একটা মুগলবা পারিব তোলে বুঝা পাম মোর বাড়ি ভাত খাওয়া পারিব এই ভাতার গেলে আগ ধোল এই আগ ধোল ও দিদি আরে ভাতাটা কিভাবে রাখবো বাবা আদৌ করি যাবে না আরে কিভাবে মই ভাতাটা বুঝাম ও আমার স্বামী রে পিছু ফিরে রে
আমরা সজোরে করতালি দিয়ে আমাদের আজকে প্রধান অতিথিকে আমরা বরণ করে নেই, আমরা জোরে করতালি দেই এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের আগামী দিনের বীরগঞ্জ এবং কাহারোলের উন্নয়নের কান্ডারি জনাব মোহাম্মদ মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আমরা শুভেচ্ছা জানিয়েছি। আমরা এই সময় আমাদের সম্মানিত অতিথিকে অনুরোধ জানাবো যেন মূল্যবান বক্তব্য আমাদের প্রত্যেকের সম্মুখে তিনি প্রদান করেন। এই সময় আমরা ধৈর্য সহকারে আপনারা কেউ উঠবেন না, আমরা আমাদের আজকের প্রধান অতিথির মূল্যবান কিছু কথা আমরা ধৈর্য সহকারে সকলে শুনবো। আপনারা কেউ উড়াউড়ি করবেন না, প্লিজ একটু দয়া করে বসে থাকুন। কিছু মূল্যবান বক্তব্য দেবেন আমাদের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য প্রেসিডিয়াম সদস্য, আপনাদের উদ্দেশ্য করে কিছু বলবেন। আপনারা প্লিজ দয়া করে কেউ উঠবেন না, হই আল্লাহ চলবেন না। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের আসলে ডিস্টার্ব হচ্ছে। আমি বলেছিলাম আমার বক্তব্যে যে আমাদের এই বীরগঞ্জ কাহলের আস্থার প্রতীক ধানের শীষ, এই ধানের শীষ মঞ্জুর ইসলাম মঞ্জু সাহেব পেয়েছেন। এই ধানের শীষ নিয়ে উনি আগামী ফেব্রুয়ারি মাসে এই নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবেন। আপনারা তাকে যে ব্যালটের মাধ্যমে ভোট দেবেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে উনি কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে আসে উপস্থিত হবে। উনি এসেছেন আপনাদের মা বোনদের উদ্দেশ্যে এবং ভাইদের উদ্দেশ্যে উনি কিছু কথা বলবেন। আমি আশা করব আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনি ওনার বক্তব্যটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি মঞ্জুর ইসলাম মঞ্জু সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত দর্শকবৃন্দ, ভাই ও বোনেরা, আপনাদের সবার প্রতি আমার সালাম, শুভেচ্ছা ও আদাব। আমি অল্প কিছু কথা বলবো আপনাদেরকে। আপনারা যেহেতু একটা অনুষ্ঠানে আছেন, সুন্দর অনুষ্ঠান আমরা ভোগ করলাম, আমরা আপনাদের কোনো বিরক্ত যেন না হন সেই ধরনের দীর্ঘায়িত কোনো বক্তব্য হবে না, শুধু আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য এবং আপনাদের কাছে আমার পরিচিতি কিছু দেওয়ার জন্য। আপনারা অনেকে হয়তো আমাকে নাম শুনেছেন, হয়তো দেখেননি। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমার নাম মঞ্জুরুল ইসলাম, আমি বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের উত্তরবঙ্গের আমাদের গর্বের যে নেতা বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসলাম হাবিব দুলু ভাই মিলেই আমাকে ধানের শীষে প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করেছে এই বীরগঞ্জ এবং কাহারোল আসনে দিনাজপুর একে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই যে আমরা ৭২ সালের পর থেকে এই বীরগঞ্জে ধানের শীষের কোনো প্রার্থী কখনো বিএনপির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি এই ধানের শীষ নিয়ে আজ পর্যন্ত। কাজেই এবার একটা সুযোগ এসেছে, আপনাদের কাছে অনুরোধ জানাই যে আপনারা আমার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সংসদে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন। আমার বাড়ি আপনাদের কাছে, এই ভাবকি গ্রামে আমার বাড়ি, এখানে আমার জন্ম। আমি এখান থেকে লেখাপড়া করেছি, রহিম বক্স হাই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি 1977 সালে। আমি এসএসসি পাস করেছি 1979 সালে দিনাজপুর সরকারি কলেজ থেকে এবং এরপরে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি মার্কেটিং ডিপার্টমেন্টে 1985 সালে। আমি ব্যবসা করি,
এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়েছি এক প্রার্থী হিসাবে, বিএনপির এখানকার বীরগঞ্জ উপজেলার সভাপতি এবং ধানশির প্রার্থী হিসাবে। আপনাদের সবারই একটা আশা, আপনারা এবং আমরা চাই যে এখানে বীরগঞ্জে আমাদের এমন কোনো এমপি আসুক যিনি আমাদের জনগণের মনের কথা বুঝবে, মনের কথা বুঝে কাজ করবে, দুর্নীতির ঊর্ধ্বে থাকবে, মানুষের আশা আকাঙ্ক্ষা যেটা সেটা বাস্তবায়িত করবে। সেক্ষেত্রে আমি আপনাদের আশ্বাস দিতে চাই, অতীতে যা হয়েছে সেটা আর হবে না। আমরা একটা পরিবর্তন সব জায়গায় আনবো ইনশাল্লাহ, আমি যদি এমপি হতে পারি। সেই পরিবর্তনটা হবে কীরকম? পরিবর্তনটা আমরা আনতে চাই শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন আনতে চাই। আমরা আমাদের যে নিরাপত্তা, আমাদের যে চাঁদাবাজি, আমাদের যে দস্যুতা, এইসব ক্ষেত্রে আমরা একটা পরিবর্তন আনতে চাই। আমরা এই এলাকায় যেন শান্তিপূর্ণভাবে বাস করতে পারি সেই ধরনের পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। আমরা শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন আনবো ইনশাল্লাহ। আমাদের যে শিক্ষার যে অবস্থা সেটা, সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে। আমাদের প্রাইমারি এডুকেশন অনেক স্ট্যান্ডার্ড, যেটা সারা পৃথিবীতে তার চেয়ে অনেক লো স্ট্যান্ডার্ডে আমাদের লেখাপড়া প্রাইমারি স্কুলে আছে। হাই স্কুল এবং কলেজ বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, অনেক স্কুল কলেজ দেখেছি, স্কুল প্রতিষ্ঠান যেটা জরাজীর্ণ অবস্থায় আছে। মিনিমাম যে স্ট্যান্ডার্ড থাকা উচিত আমাদের ছাত্রছাত্রীদের জন্য সেটা নেই। সেই সব জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। আমাদের চাকরির ক্ষেত্রে আমাদের দীর্ঘদিন ধরে একটা ধারা চলে এসেছে যে টাকা ছাড়া কোনো চাকরি হয় না। ধারাটা হলো, একটা পিয়নের চাকরিতেও টাকা দিতে হয় 10 লাখ টাকা, একটা টিচার নিতে গেলে 15 লাখ টাকা, একটা প্রিন্সিপাল নিয়োগের টাকা ছাড়া কোনো কাজও দিতে হয়নি। আমি এমপি হলে, যদি আপনারা যদি আমাকে ভোট দিয়ে এমপি বানান, আমি কথা দিতে পারি যে কোনো জায়গায় একটি পয়সাও আমার পকেটে ঢুকবে না, কোনো রকম টাকা ছাড়া যেন আমাদের মানুষজন চাকরি পায়। একটা চাকরি দিতে যদি টাকা লাগে, একটা চাকরির ক্ষেত্রে যদি 10 লাখ টাকা লাগে, সেই টাকা গরিব মানুষ, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, ভ্যান চালক, প্রান্তিক চাষি এবং ছোট ছোট দোকানদার, ব্যবসায়ী, তারা কোথা থেকে টাকা দেবে? আমি মনে করি যে আমি যদি এমপি হই ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, তাহলে আমি মেধার ভিত্তিতে যেন চাকরি পাই, সেটা সে রিক্সাওয়ালার ছেলে হোক, সেটা ভ্যান চালকের ছেলে হোক, মেধা যাদের আছে সেই চাকরি পাবে। টাকা দিয়ে কোনো চাকরি হবে না ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা বিশ্বাস রাখবেন, আমরা একটা পরিবর্তন আনবো। আমরা সন্ত্রাস দূর করব। আমরা বৈষম্য, যেটা হিন্দু মুসলিম সম্প্রীতি আমরা দৃঢ় করব। বীরগঞ্জ কাহারোলে আমি গত 1 বছর ধরে আমরা বিএনপির পক্ষ থেকে চেষ্টা করছি যেন আমাদের হিন্দু মুসলিম ভাই বোনদের মধ্যে যেন সম্প্রীতিটা দৃঢ় হয়। আমাদের পরিচয় হবে আমরা বীরগঞ্জবাসী, আমাদের পরিচয় হবে আমরা কাহারোলবাসী। আমাদের পরিচয় যেন না হয় উনি হিন্দু আমি মুসলমান, এই পরিচয়টা যেন আমাদের কোথাও না হয়। আমরা সবাই ভাই ভাই। আমরা যখন বাড়ির বাইরে যাব তখন আমরা সবাই এই এলাকার মানুষ। আমি মুসলমান, আমার পরিচয় বাসায়, আমরা উপাসনা করব, আমরা প্রার্থনা করব, আমাদের নামাজ পড়ব মসজিদে, আমরা বাসায় কোরআন তেলাওয়াত করব। ঠিক হিন্দু সম্প্রদায়ের ভাইরা তারা মন্দিরে উপাসনা করবে, তারা বাসায় পূজা প্রার্থনা করবে। কিন্তু যখন আমরা বাড়ির বাইরে যাব, অফিস আদালতে যাব, বাজারে যাব, স্কুলে যাব, কলেজে যাব, তখন আমাদের পরিচয় হবে আমরা এই এলাকার অধিবাসী, আমরা ভাই বোন। আমরা এটা প্রতিষ্ঠিত করতে চাই। এখানে অতীত থেকে আমরা বেরিয়ে আসব এবং হিন্দু মুসলিম সম্প্রীতি আমরা এখানে দৃঢ় করব। আমাদের কোনো লোক, কোনো দুষ্কৃতিকারী এমন কোনো যদি আচরণ কারো প্রতি করে, বিশেষ করে আমাদের কাছে কিছু ব্যাপার আমাদের কাছে এসেছে যে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আমাদের কমপ্লেন করেছে কয়েকটা ব্যাপার, এটা আমি বলতে চাই না। সেখানে তারা বলেছে যে আমাদের কেউ অনেক দুষ্কৃতিকারী আমাদের আছে, যারা ভয়ভীতি দেখে মানুষের কাছে টাকা আদায় করে, ভয়ভীতি দেখে জমি দখল করার চেষ্টা করে, অনেক অন্যায় আচরণ করে। আমি বিএনপির সভাপতি হিসাবে, এখানে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বলতে পারি যে এইটা বীরগঞ্জ এবং কাহারোলে আমি হতে দেব না। যদি কোনো অন্যায় এভাবে কেউ করে আমাদেরকে জানাবেন, আমরা কঠোর ব্যবস্থা নেব। আমরা চাই একটা শান্তিপূর্ণ জনপদ, এখানে কোনো মাস্তানি চলবে না, এখানে সবাই সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। বিশেষ করে এখানে মা বোনেরা আছে, আমি মা বোনদের প্রতি আহ্বান জানাবো একটা বিষয়ে,
যে আমাদের বাল্য বিবাহ একটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আমাদের যে ইন্ডেক্স তাতে বাল্য বিবাহ একটা মহামারী, এবং এইটা প্রতিরোধ করার জন্য সরকারের থেকে বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। আপনারা দয়া করে আপনাদের মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেবেন না, কমপক্ষে তাদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াবেন। তাতে আমরা যদি একটা শিক্ষিত মা পাই, তাহলে আমাদের এলাকা শিক্ষিত হবে, আমাদের সমাজ শিক্ষিত হবে, আমাদের উন্নত হবে আমাদের বাংলাদেশ। আপনারা ভালো থাকবেন। আমার বক্তব্য আমি এখানেই। হ্যাঁ, আমাদের যে এখানে এই রাস্তাটা এখানে আছে, আমরা রাস্তাটা থেকে আসলাম, এই রাস্তাটাকে আমাকে বলা হয়েছে আমি যদি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হতে পারি, আপনারা যদি আমাকে ভোট দেন, আমার প্রথম কাজ হবে এই রাস্তাটা করা। এই রাস্তাটা আমাদের এই উন্নয়নের মধ্যে নিয়ে আসব, এবং শুধু রাস্তা নয়, আমরা চাই টেকসই উন্নয়ন, টেকসই রাস্তা। আমরা বিগত দিনে অনেক রাস্তা দেখেছি, রাস্তা করার পর 6 মাসের মধ্যেই পিচ উঠে যায়, রাস্তার ইট খুলে যায়, 3 নম্বর ইট দিয়ে তৈরি হয়, পচা বালু মেয়াদের জন্য সিমেন্ট দিয়ে তৈরি হয়, ফলে রাস্তার পিচ উঠে যাচ্ছে। আমি এমপি হওয়ার পরে এই রাস্তাগুলো আপনারা দেখবেন যে রাস্তাটা যতটুকু বাজেট, সেই বাজেট দিয়ে যেন রাস্তা হয়। এই রাস্তার বাজেটের টাকা যেন মধ্যস্বত্বভোগীরা, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য জনপ্রতিনিধি এবং এলাকার যেন সন্ত্রাসীরা টাকা নিতে না পারে। এখান থেকে যেন রাস্তার কাজ করতে গিয়ে কন্ট্রাক্টররা আমাদের কমপ্লেন করে যে আমাদের চাঁদাবাজি হয় রাস্তার মধ্যে। অনেক লোক, এলাকাবাসী, অনেক ছেলে টাকা নেয়, তাদের কাছে টাকা নেওয়ার ফলে একটা কন্ট্রাক্টরের পক্ষে সম্পূর্ণ টাকা বাজেট অনুযায়ী কাজ করা সম্ভব হয় না। আমি আপনাদের কথা দিতে পারি, আমি এমপি হওয়ার পরে এইসব চাঁদাবাজি, সন্ত্রাসীদের কাজকর্ম আমি বন্ধ করে দেব। আমি যেন যে টাকাটা বাজেট আসে সরকার থেকে, সেই টাকাটা দিয়ে রাস্তা তৈরি হয়, এবং একটা রাস্তা করার পর সেই রাস্তাটা যেন মিনিমাম 2 থেকে 3 বছর টিকে থাকে, সেই ব্যবস্থা আমি গ্রহণ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আপনারা একটা অনুষ্ঠান দেখছেন, আপনাদের আমি ডিস্টার্ব করলাম একটু, আপনারা কিছু মনে করবেন না। আর দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আগামীতে যেন আমি সংসদ সদস্য হয়ে আপনাদের সেবা করতে পারি। সবাইকে ধন্যবাদ। সালাম ও আদাব। মাঝখানটা